এক হালি গোল, এক হালি গোল এতদিন হয়তো শুধু রিয়াল মাদ্রিদ খেত, এবার খেয়েছে বার্সেলোনা, তাও আবার সেভিয়ার মতো দলের বিপক্ষে লা লিগায়। কেমন দেখলেন সেভিয়ার বিপক্ষে ম্যাচটা? আশফাক, যেরকমটা বলছিলেন যে সেভিয়ার মতো দলের বিপক্ষে, সেভিয়া গেল মৌসুমে অলমোস্ট রেলিগেশন জোনের আশেপাশেই ছিল, তারা খুব কষ্ট করে কিন্তু লা লিগায় টিকেছে। এবং এই দলটার বিপক্ষে আসলে যখন বার্সেলোনা 4 গোলে হারে, সেটা যদিও সেভিয়ার মাঠেই, এবং বার্সেলোনা এই ম্যাচের আগ পর্যন্ত অপরাজিত দল ছিল, আর তারা সুযোগ ছিল এই ম্যাচটা জিতেই পয়েন্ট তালিকার শীর্ষে যাওয়ার, সেটিও তারা হারিয়ে ফেলেছে। এবং অবশ্যই এটি বার্সেলোনার জন্য অনেক দুঃখজনক একটা ম্যাচ। রাইট, যেহেতু আমরা যদি একদম ম্যাচের শুরু থেকেই বলি, প্রথমে একটা পেনাল্টি পেয়েছে, পেনাল্টিতে গোল দিয়েছে অ্যালেক্সিস সানচেজ, সে কিনা একসময় বার্সেলোনার স্ট্রাইকার ছিলেন। তো পেনাল্টির ফাউলটা নিয়ে যদি কিছু বলতেন, শুরুটা কিভাবে হলো? শুরুটা আসলে পেনাল্টিতে যে ফাউলটা যে করেছে রোনাল্ড আরাউহো, খুবই বাজে একটা ফাউল কিন্তু তিনি করেছেন, মানে একদমই দরকারই ছিল না যে ফাউলটার। সেই ফাউলটা তিনি করার পরে কিন্তু একটা গোল কনসিড করলো। এরপরে যে গোলটি খেয়েছে সেটিতেও কিন্তু রোনাল্ড আরাউহোর কিছুটা হলেও কিন্তু দোষ আছে, তার হাইলাইন্স ডিফেন্সের যে ব্যাপারটা সেখানেই কিন্তু, যার কারণে কিন্তু দ্বিতীয় গোলটা হয়ে যায়। এবং বার্সেলোনার যখন আসলে ম্যাচে ফেরার দরকার ছিল, তখন কিন্তু মার্কাস রাশফোর্ড একটা দারুণ সুযোগ কিন্তু পেলেন, কারণ 2 গোল খাওয়ার পর বার্সেলোনা বেশ মরিয়া ছিল তখন ম্যাচে ফেরার জন্য। তখন কিন্তু মার্কাস রাশফোর্ড একটা দারুণ সুযোগ কিন্তু মিস করে বসলেন, তিনি গোলটা করতে পারলেন না। যদিও আসলে প্রথমার্ধেই যোগ করার সময়ে মার্কাস রাশফোর্ড একটি গোল করে কিন্তু প্রথমার্ধে 2-1 নিয়ে এসেছিলেন, এবং গোলটা কিন্তু চমৎকার একটা গোল ছিল। যদিও মানে বার্সেলোনা এই ম্যাচটায় 4-1 হেরেছে, আমরা দেখেছি ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু মার্কাস রাশফোর্ডকে দেওয়া হয়েছে। এই গোলটা দারুণ একটা গোল ছিল। এবং দ্বিতীয়ার্ধেও কিন্তু আসলে বার্সেলোনা ম্যাচে ফেরার জন্য বেশ মরিয়াই ছিল এবং তারা বেশ কিছু আক্রমণ সাজিয়েছে। এর মধ্যেও বার্সেলোনা লেভানডস্কির কিন্তু যে মিসটা, সেটি পেনাল্টি মিসটা, সেটি কিন্তু আরও বড় প্রভাব পড়েছে। কারণ একটি দল যখন আসলে পেনাল্টি মিস করে ফেলে, কারণ পেনাল্টি থেকে তো গোল একদম, যখন কেউ পেনাল্টি পেয়ে যায় সেখানে আসলে গোল ধরে নেওয়াই হয় যে সে একটা গোল পেয়ে গেছে, তো সেখানে তখন সেখানে যখন আসলে পেনাল্টিটা মিস হয়ে যায়, তখন কিন্তু খুব স্বাভাবিকভাবেই প্লেয়ারদের যে আত্মবিশ্বাস, খেলার যে স্পিরিট, সেটা কিন্তু আসলে কমেই আসে। তো সেক্ষেত্রে এই যেটা বলছেন যে দ্বিতীয়ার্ধে বার্সা গোলে ফিরে আসতে কিন্তু মরিয়া ছিল, পেনাল্টিটা প্রথমে আপনি পেনাল্টি একটা হজম করলেন গোলে, এরপর আবার একটা পেনাল্টি পেলেন, ফিরে আসার সুযোগ পেলেন, সেখানেও আপনি পেনাল্টি মিস করলেন। ওভারঅল হয়তো একটা মানসিকভাবেও একটা চাপে হয়তো ছিল হয়তো বার্সেলোনা। সেক্ষেত্রে তারা যে 4টা গোল খেলো, প্রথম পেনাল্টিটা বাদ দিলে আমরা যদি বাকি 3টা গোলই দেখি, 3টা গোলেই কিন্তু বার্সার হাই লাইনের বিপক্ষে যে কাউন্টার অ্যাটাক হয়েছে সেখানেই কিন্তু গোলটা। এখানে যারা একটু আলোচনা সমালোচনার যদি বিষয় থাকে বা ট্যাকটিক্যাল অ্যানালাইসিসের বিষয় থাকে, হানসি ফ্লিকের হাই লাইন, তার ফিলোসফিক্যাল দুর্দান্ত জিনিস, এটা নিয়ে বার্সেলোনা সাফল্যও পেয়েছে গত বছর। তবে আমি অনেক বায়ার্ন মিউনিক ফ্যানকে দেখেছি যারা, যখন হানসি ফ্লিক একসময় বায়ার্ন মিউনিকের কোচ ছিলেন এবং তাদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগও জিতিয়েছিলেন, তো সেক্ষেত্রে সেই হিসেবে কিছু বায়ার্ন মিউনিকের ফ্যানকে দেখলাম কিছুটা হতাশা করতে, যে ফ্লিকের যে হাইলাইন, বায়ার্ন মিউনিকের খুব পেসি ডিফেন্ডার ছিল, আলাবার মতো ডিফেন্ডাররা ছিল যারা কামব্যাক করতে পারতেন সময়। বার্সার হয়তো অতটা পেসি নেই, তবে টেকনিক্যাল ডিফেন্ডার রয়েছেন, টেকনিক্যাল ডিফেন্ডাররা বল পায়ে অন দ্য বল অ্যাটাক হয়তো ভালো করতে পারেন, অফ দ্য বল যখন তাকে ডিফেন্ড করতে হবে সেই জায়গাতেই কি এবার মার খেয়ে যাচ্ছে কিনা কিছুটা বার্সেলোনা, বা প্রথম সিজনে ভালো করলেও দ্বিতীয় সিজনে ফ্লিকের এই জাদুর কাঠিটা কি বুঝে গেল কিনা? আমার কাছে সেটাই মনে হচ্ছে। প্রতিপক্ষরা তো আর বসে থাকবে না, কারণ তাদের যে গেল মৌসুমে কিন্তু বেশ কিছু ম্যাচেই কিন্তু ফ্লিক সফল হয়েছেন। রিয়াল মাদ্রিদের বিপক্ষে যে ম্যাচগুলো, সেগুলোতেও কিন্তু খুব ভালোভাবে সফল হয়েছে। তো খুব স্বাভাবিকভাবেই অপোজিশন হয়তো সেভাবেই এখন সেট আপটা সাজাচ্ছে তাদের ফরওয়ার্ড লাইন। রিয়াল মাদ্রিদের কথা বললেন যে সামনে এল ক্লাসিকো আসছে 26 তারিখে, আন্তর্জাতিক ব্রেকের ঠিক পরপরই। তো এবার কি মনে হয়, গত মৌসুমে তো প্রায় যতগুলো এল ক্লাসিকো আছে সবগুলোতে রিয়াল মাদ্রিদ একদম ভরাডুবি হয়েছিল বার্সেলোনার সামনে, তো এবার কি শাবি আলোনসোর আন্ডারে যদিও এখনও ইমপ্রুভ হচ্ছে, রিয়াল মাদ্রিদ কিন্তু একটা বড় ম্যাচ খেলেছে, আতলেটিকোর কাছে হেরেছে, বাজেভাবেই হেরেছে, বার্সার বিপক্ষে কি রিয়ালের এবার কোনো সুযোগ আছে কিনা? হিসাব যদি আমি করি যে বার্সার সাম্প্রতিক ফর্মের হিসাবে রিয়াল কি এটার অ্যাডভান্টেজ নিতে পারবে কিনা? যেহেতু এর পরে আসলে ইন্টারন্যাশনাল ব্রেক, সেই ব্রেকে হয়তো বা এই যে দুইটা ম্যাচে কিন্তু পরপর বার্সেলোনা হারলো, চ্যাম্পিয়ন্স লিগেও তারা হেরে এসেছে এবং লা লিগাতে এসেও তারা হারলো। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ হারলো, তারা কিন্তু লা লিগাতে এসে কিন্তু তারা ম্যাচটা জিতে নিয়েছে। এছাড়া বার্সেলোনায় আসলে খেলা খুব সম্ভবত 24 তারিখ, বেশ একটা সময় রয়েছে। এই মুহূর্তে কিন্তু বার্সেলোনার লামিনে ইয়ামাল, তিনি কিন্তু আসলে ইনজুরিতে রয়েছেন। এই গতকাল রাতের ম্যাচটার কথাও যদি বলি, লামিনে ইয়ামাল ছিলেন না, রাফিনিয়া ছিলেন না, এই দুজনের
গ্রিজম্যানের অনুপস্থিতিটাও কিন্তু বেশ চোখে পড়ার মতো ছিল, বেশ ভুগিয়েছে বার্সেলোনাকে। সেই হিসাব করলে যদি এল ক্লাসিকোর আগেই যদি লামিনে ইয়ামাল সুস্থ হয়ে ফিরে আসেন, আমি সঠিক জানি না আসলে তার কতদিন লাগবে, যদি তিনি সুস্থ হয়ে ফিরে আসেন তাহলে আশা করি বার্সেলোনার এই যে হেরে যাওয়া, মানে সবশেষ যে 2 ম্যাচে হেরে যাওয়া, এটা কামব্যাক করবে। তবে রিয়াল মাদ্রিদের যদি সাম্প্রতিক পারফর্ম আমরা চিন্তা করি, তারা একটা বড় ম্যাচে হেরেছে, আগের বছরে তারা একটি এল ক্লাসিকো জিততে পারেনি, সেই হিসাবটা করলে কিন্তু তারা এবছর তাদের যে জয়ের যে আকাঙ্ক্ষা সেটি কিন্তু আসলে অনেক বেশিই থাকবে অবশ্যই।